চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH আজ মেগা ডিবেটের দিন। আজ এই প্রশ্নটা চোখে চোখ রেখে করার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে সংখ্যালঘু মিত্র, না মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদের শত্রু? এখন পর্যন্ত কোনো না পাই মিড ডে মিল, না কোনো পোশাক পাই। 34টা যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, তাদের সাথে আলোচনা করব এবং তার পাশাপাশি তাদেরকে ইন্ট্রোডিউসও করবো। নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ মেগা ডিবেটের দিন। আজ এই প্রশ্নটা চোখে চোখ রেখে করার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে সংখ্যালঘু মিত্র, না মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদের শত্রু? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন তিনি সংখ্যালঘুদের মসিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন তিনি সংখ্যালঘুদের সবচেয়ে ভালো, সবচেয়ে বেটার যে জিনিসে সেই সমস্ত কিছু আসলে করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাও তো বারবার প্রমাণ করে দেন যে সংখ্যালঘুদেরকে পশ্চিমবঙ্গে, মুসলিম সমাজকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পিছিয়ে রেখেছেন যে দল, সেই দলের নাম তৃণমূল এবং সেই মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, আজ তার জবাব চায় বাংলা। এবং যে বিতর্ক আজ বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় বিতর্ক, যেখানে আজ আমরা খতিয়ে দেখব, আজ আমরা বাংলার সংখ্যালঘুদের সবচেয়ে বড় কিছু মুখের সাথে, কিছু ব্যক্তিত্বের সাথে কথা বলবো, তাদের প্রশ্ন করব যেই বিজেপি জুজু দেখিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে জেতা, সংখ্যালঘুদের ভোট পাওয়া কতদিন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে খুব ভালো করে জানেন যে সংখ্যালঘুদের আর কোথাও যাওয়ার নেই, অন্য কোনো দলে ভোট দেওয়ার নেই, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদের ব্যবহার করেন এবং নিজের মধ্যে একটা জমিদার ব্যাপার যেন লাগু করে দিয়েছেন। সংখ্যালঘু মানেই সমস্ত কর্তৃত্ব ফলাবে তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু মানেই দুধেল গাই, এবং সংখ্যালঘু মানেই দুধেল গাইয়ের ভোট। সংখ্যালঘুদের কি মান ইজ্জত নেই? সংখ্যালঘুদের কি মাথা উঁচু করে বাঁচার অধিকার নেই? অসমে বাঁচছে না, গুজরাটে বাঁচছে না, রাজস্থানে বাঁচছে না, মধ্যপ্রদেশে বাঁচছে না, কাশ্মীরে বাঁচছে না। এই বাংলার সংখ্যালঘুদের উন্নয়ন কিভাবে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোটের সময় ভোটটা নিয়ে চলে যাবেন, কিন্তু বাকি সময় বাংলার সংখ্যালঘুরা এভাবেই কি পিছিয়ে থাকবেন? আর বেশিরভাগ সংখ্যালঘু ভাইয়েরা তারা বিভিন্ন জায়গাতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে যাবে, বিভিন্ন রাজ্যে চাকরি নিয়ে চলে যাবে, বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন কাজ নিয়ে চলে যাবে এবং আসবে শুধু ভোটের সময়। চলতে পারে? ছোট্ট প্রতিবেদন এবং তারপর সরাসরি মেগা ডিবেটে আজ জবাব চায় বাংলা। প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায়। এখন পর্যন্ত কোনো না পাই মিড ডে মিল, না কোনো পোশাক পাই। 34টা মাদ্রাসা উনি দিয়েছেন, 10,000 মাদ্রাসা দিব বলে। সংখ্যালঘুকে কি দুধান গাই মনে করেন উনি? আমরা সংখ্যালঘু, উনাকে ভোট দিব না। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সংখ্যালঘুদের নানাভাবে এতদিন ধরে শুধু ব্যবহার করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের বঞ্চনায় শুধু নয়, রীতিমতো ভয় দেখিয়ে দমিয়ে রেখে ভোট আদায় করেছে তৃণমূল। লাগাতার বিজেপির ভয় দেখিয়েছেন তৃণমূল নেত্রী। কখনো এনআরসি, কখনো সিএএ, আবার কখনো ভোটার কার্ডের ভয় দেখিয়ে বিভ্রান্ত করা হয়েছে। আর একটা কথা বলে দিই, মানুষ সাবধান,
एनआरसी আর क्या যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন। আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আপনার সব পরিচয় বন্ধ, আপনি তখন বিদেশি হয়ে গেলেন। খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না। বিজেপির জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন, তৃণমূলে যোগ দেওয়ার অনেক আগেই হাটে হাড়ি ভেঙেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, ওখানে তো ডান্সে সব চলছে। এখন কাসেম হয়তো অন্য কথা বলবেন, কারণ তিনি এখন তৃণমূলের পদাধিকারী। কিন্তু দলের অন্দরেও তো সংখ্যালঘুদের ব্যবহারই করে তৃণমূল কংগ্রেস। দলের সংখ্যালঘু নেতাকর্মীরাই তো সে কথা বলছেন যে আমরা কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম, কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখি। এই আমি আশা করি যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবে। সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে তৃণমূল, আর ভয় পেয়েই তৃণমূলকে ভোট দিচ্ছে সংখ্যালঘুরা। তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় সংখ্যালঘুদের মারে সংখ্যালঘুরাই মরছে। তৃণমূল শুধু ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে জানে। কিন্তু এত কিছুর পরও বছর বছর সংখ্যালঘুদের ভোট তৃণমূলের ঝুলিতেই পড়ে। কিন্তু এবার তৃণমূলে মোহভঙ্গ হচ্ছে তাদেরও। মমতার মিথ্যেকে এবার ধরতে পেরেছে বাংলার সংখ্যালঘুরা। তো ভোটের আগে একবার এলো যে হাতটা জোর করে বললো যে আমাকে ভোটটা দেন, আমরা সব সমাধান মিটাবো। কোনো ব্যবস্থা নেই। 26-এই জবাব দেবে বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, তাদের সাথে আলোচনা করব এবং তার পাশাপাশি তাদেরকে ইন্ট্রোডিউসও করবো। এই মুহূর্তে কামাল হোসেন অধ্যাপক আমার সাথে রয়েছেন, একদম ডান দিকে আমার সাথে রয়েছেন। তার পাশেই রয়েছেন কাজী মাসুম আক্তার, তার পাশে রয়েছেন কাশেম আলী, অন্যদিকে রয়েছেন শামসুল আলী মল্লিক, আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ, তার পাশে রয়েছেন দেবাশিস ঘোষ, এবং একেবারে বাঁদিকে রয়েছেন এই মুহূর্তে নজরুল ইসলাম সাহেব। এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসিন আহমেদ, জেনারেল সেক্রেটারি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। আমি প্রত্যেকের কাছে যাব এবং খুব নির্দিষ্টভাবে এই প্রশ্নটা আজকের বলতে পারেন মোশন অফ দ্য ডিবেট, আজকে মেগা ডিবেট হচ্ছে বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় ডিবেট, যেখানে আমরা প্রশ্ন করছি বিজেপি জুজু দেখিয়ে এবারও মুসলিম ভোট পাবেন মমতা, বিজেপি জুজু দেখিয়ে এবারও মুসলিম ভোট পাবেন মমতা। এবং তার পাশাপাশি মমতা ভালো করে জানেন শত বঞ্চনা করলেও সংখ্যালঘুরা তাকে ছেড়ে যাবে না, কারণ সংখ্যালঘুদের আর কোথাও যাওয়ার নেই। তারা বিজেপিকে ভোট দেবে না, তারা কংগ্রেসকে ভোট দেবে না, তারা সিপিএমকে ভোট দিয়ে নষ্ট করবে না ভোট, আইএসএফকে দেবে না ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তারা তৃণমূলকেই ভোট দিয়ে আবার জেতাবেন। এই মুহূর্তে প্রত্যেকের কাছে যাব, স্টুডিওতে যারা আছেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে আমি গতকাল থেকেই রিপাবলিক বাংলা যে মেগা কভারেজ শুরু করেছে, কারণ আমরা স্তম্ভিত হয়ে গেছি যে চিত্রগুলো আমরা দেখেছি কলকাতার রাজপথে মাদ্রাসা টিচার্সদের যে আন্দোলন, এবং প্রচুর, আমি প্রত্যেকের টেলিফোন এই মুহূর্তে হয়তো নিতে পারছি না, কিন্তু প্রচুর মাদ্রাসার শিক্ষক যারা, তারা আমাকে টেলিফোন করেছেন, তাদের কথা বলেছেন, এবং মাদ্রাসায় কি কি হয় সেই ছবি, আবারও বলছি মাদ্রাসার ভেতরে কীরকম লাঞ্ছনা এবং বঞ্চনার চিত্র, সেই চিত্রগুলো আপনাদের এই মুহূর্তে আমি অনুরোধ করছি যদি থাকে আপনারা ভিডিও পাঠান। রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা সেই ভিডিও তুলে ধরবে। আমি সরাসরি হাসিন আহমেদের কাছে যাচ্ছি। হাসিন আহমেদকে আমি দীর্ঘদিন ধরে দেখছি। হাসিন আহমেদ একটা সময় তৃণমূল কংগ্রেসকে, হাসিন আহমেদদের মতন মাদ্রাসার শিক্ষকেরা তারা তৃণমূল কংগ্রেসকে ভরসা করেছে, বিশ্বাস করেছে, এবং তারা মনে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব কিছুর সমাধান। তা হাসিন আহমেদ হঠাৎ করে কি হয়ে গেল? এত মাদ্রাসার শিক্ষক, শিক্ষিত বাংলার ছেলে মেয়ে, তারা রাস্তায় নেমে পড়লেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন আপনাদের পছন্দ হচ্ছে না নাকি? না এটাও একটা ব্ল্যাকমেলের ট্যাকটিক্স? যেটা বলছিলাম যে এই বাংলায় সংখ্যালঘুরা কেন রাস্তায়? যদি প্রকৃতভাবে সংখ্যালঘুদের উন্নয়ন হয়ে থাকে তাহলে সংখ্যালঘু সমাজের
যারা কারিগর, যারা শিক্ষার কারিগর, যারা জাতির কারিগরকে তৈরি করে, দেশের বিভিন্ন আইপিএস থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে যাদের হাত দিয়ে তৈরি হয়, আর সেই শিক্ষক সমাজ কেন রাস্তায়? কেন বঞ্চনা এই শিক্ষক সমাজের উপর? কেন বঞ্চনা এই সংখ্যালঘু প্রতিষ্ঠান মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপর? কি দোষ করেছে এই সংখ্যালঘু ছাত্রছাত্রীরা যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে ঘোষণা দিলেন যে এ বাংলায় 10,000 মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে সংখ্যালঘুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে? কিন্তু উনি 13-14 সালে শুধুমাত্র 235টি মাদ্রাসাকে অনুমোদন দিলেন, সরকারি স্বীকৃতি দিলেন, দিয়ে তিনি আর সেই মাদ্রাসাগুলোর প্রতি যেন তিনি ভুলেই গেলেন, কোনো দৃষ্টি দিলেন না। তারপরে আমাদেরকে লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। আমরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে হাসিন্দা যদি আমি নির্দিষ্টভাবে জানতে চাই যে কত মানুষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, সংখ্যালঘুদের মধ্যে থেকে কত মানুষ এই মুহূর্তে আন্দাজে যদি একটু বলেন। আমরা গত 30শে জুন যে প্রোগ্রামটা করেছি, মিনিমাম 30,000 শিক্ষক শিক্ষিকা এবং বাংলার শিক্ষাদরদী সংখ্যালঘু থেকে শুরু করে ছাত্রছাত্রীদের গার্জিয়ান 30,000-এর মতো নেমেছিলাম। তাহলে দাবিটা আগামী দিনে আপনারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আমি তো শুনেছি বা আমাদের একটা ধারণা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদেরই সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন, সংখ্যালঘুদের সবচেয়ে বেশি কাজ করেছেন, মাদ্রাসাগুলো সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে ঝাঁ চকচকে করেছেন, এটা শোনা যায়। হিন্দুদের মধ্যে থেকে একটা বড় সংখ্যক মানুষ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সংখ্যালঘুদের জন্যই কাজ করে। যেখানে শিক্ষকের সংখ্যা হওয়া উচিত এক একটা মাদ্রাসায় 30, 35, 40 জন, সেসব মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা রয়েছে 2-3 জন, 4 জন। আপনারা খোঁজ নিয়ে দেখুন, সরকার খোঁজ নিয়ে দেখুন। আজকে 497টা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র রয়েছে, হয়তো কিছু বন্ধ হতে চলেছে শিক্ষকের অভাবে। 235টি আনএইডেড মাদ্রাসা আছে, যেগুলোকে মুখ্যমন্ত্রী 2021 সালে এইডেড বলেছিলেন। সেসব প্রতিষ্ঠানে শুধুমাত্র শিক্ষকদের সামান্যতম ভাতা ব্যতীত কিছুই দেওয়া হয় না। সেখানকার ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না, পোশাক, জুতো, ব্যাগ পায় না, কন্যাশ্রী পায় না, সবুজ সাথী প্রকল্পের কোনো সুযোগ, সাইকেল পায় না। কেন বঞ্চিত এই সংখ্যালঘু ছাত্রছাত্রীরা? তারা কি সংখ্যালঘু বলে, নাকি সংখ্যালঘুদের শুধু ব্যবহার করতেই জানেন এই সরকার? আমরা সংখ্যালঘুরা, বাংলার সংখ্যালঘুরা দ্ব্যর্থহীন ভাষায় আমরা জানিয়ে দিতে চাই যে এই বাংলার ক্ষমতায় কে থাকবে সেটা কিন্তু নির্ধারণ করে এই বাংলার সংখ্যালঘুরা। বাংলার কিন্তু আপনারা বলছেন এই 30,000 পরিবার, মাদ্রাসা শিক্ষকদের এই 30,000 পরিবার, তাদেরকে কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পয়সা ইত্যাদি দিয়ে আপনাদের শান্ত করে দেন, তাহলে তো আপনারা একদম চুপ করে যাবেন। মানে ইতিহাসের পাতায় এরকম বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা এখানে কোনো রাজনীতি বুঝি না। আমরা শিক্ষক সমাজ, আমরা সমাজ গড়ার কারিগর। শিক্ষক সমাজের যে ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার পেতে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আগামী দিনে যদি এই শিক্ষক সমাজের চাহিদা পূরণ করে দেওয়া না হয়, 235টি মাদ্রাসাকে এইডেড করে দেওয়া না হয়, এর দুঃখ দুর্দশা যেগুলো রয়েছে সেগুলোকে যদি ঘোচানো না হয়, যে অভাবগুলো রয়েছে এই মাদ্রাসাগুলোর, সেগুলোকে যদি দূর করানো হয়, তাহলে মাদ্রাসার শিক্ষকরাই শুধু নয়, এই মাদ্রাসাগুলোতে কিন্তু 40 থেকে 45,000 স্টুডেন্ট রয়েছে, তাদের পরিবার। এই মাদ্রাসাগুলোতে কিন্তু প্রায় 4,000 শিক্ষক রয়েছে। সেই 4,000 শিক্ষকের পরিবার, সাথে শিক্ষা দরদী পরিবার, এই বাংলা, গোটা বাংলা কিন্তু এর জবাব দেবে। একদম। হাসিন সাহেব, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একদম বাঁদিক থেকে শুরু করছি, নজরুল ইসলাম সাহেবের থেকে। নজরুল ইসলাম সাহেব, একটু যদি বুঝিয়ে বলেন যে আসলে ব্যাপারটা কি। দেখুন, মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমার বা আমাদের একটা সাধারণত ধারণা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সবচেয়ে বেশি কাজ করেছেন বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের আমল থেকে এই আজকের আমলে আমূল পরিবর্তন করে দিয়েছেন সংখ্যালঘুদের ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজ, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, সব কিছু। একটু যদি বলেন বাস্তব চিত্রটা কি? বাস্তব চিত্র সম্পূর্ণ অলৌকিক। আমি প্রথমে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সেকুলার দেশে কোনো সংখ্যালঘু কেউ নয়।
আমরা সকলেই দেশের নাগরিক, অতএব সংখ্যালঘুদের জন্য আলাদাভাবে উন্নয়নের কোনো আলোচনা হওয়া উচিত নয়। সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী থাকা উচিত নয়, রাজনৈতিক দলে সংখ্যালঘু মোর্চা থাকা উচিত নয়। 1 নম্বর মত আমার। 2 নম্বর, আপনি যেটা প্রশ্ন করলেন যে মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট ব্যাংকে পরিণত করার জন্যে তাদেরকে লেঠেল বাহিনীতে পরিণত করেছেন, ক্রিমিনাল করছেন, কিন্তু মুসলমানদের উন্নতির জন্য যা বলছেন তাতে যেমন ইমাম বা মুয়াজ্জিনদের ভাতা দিয়ে সাধারণ মুসলমানদের কোনো উপকার হবে না, হজ হাউস তৈরি করে সাধারণ মুসলমানদের কোনো উপকার হবে না, ভুলভাল জায়গায় খোদা হাফেজ ইনশাল্লাহ সালাম আলাইকুম একসঙ্গে বলে মুসলমানদের কোনো উন্নতি হবে না, সারাদিন খেয়ে দিয়ে ঘোমটা দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ইফতার করতে বসে পড়াতে মুসলমানদের কোনো উন্নতি হবে না। সেটা যে আমি বলছি তা নয়, মমতা ব্যানার্জিও মনে করে। আপনারা খেয়াল করুন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, অর্থাৎ মুসলমানরা গরু, মুসলমানদের ভোটটা হচ্ছে দুধ এবং ইফতার পার্টিতে যাওয়া লাথি খাওয়া। আসলে মুসলমানদের মধ্যে এই ব্যাপারটা বোঝার বা এতে অপমানিত বোধ করার লোকের সংখ্যা খুব কম, তার জন্যে মুসলমানদের যেটা চেতনা হওয়ার কথা সেটা হচ্ছে না। সেটা কি অন্যতম দায়ী রাজনৈতিক নেতারা নন? না, অন্য অন্য দলের রাজনৈতিক নেতারাও দায়ী। দেখুন, সাচার কমিটি বলে একটা কমিটি হয়েছিল, সেই কমিটিতে মুসলমানদের উন্নতি যদি অন্যান্য লোকদের সঙ্গে সমান করতে হয় তার জন্য ৭৬টা সুপারিশ ছিল, তার মধ্যে ৭২টাই কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছিল। সেখানে যে সুপারিশগুলো ছিল তার মধ্যে 2-1টা আমি বলছি। একটা সুপারিশ ছিল যে যেখানে মুসলমানরা বাস করেন সেখানে ভালো স্কুল কলেজ তৈরি করতে হবে। আর একটা সুপারিশ ছিল যে মাদ্রাসাতে যেহেতু বেশিরভাগ মুসলমান ছেলেমেয়েরা পড়ে, তো মাদ্রাসার পড়াটা যাতে ভালো স্বীকৃতি পায় তার জন্য মাদ্রাসাটাকে সাধারণ বোর্ডের অধীনে আনতে হবে। কিন্তু আরও একটা কথা বলেছিলেন যে মুসলমান ছেলেমেয়েরা যাতে IIT IIM এসব জায়গায় ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং মুসলমানদের প্রভাবের পদে নিয়ে আসতে হবে। এই প্রভাবের পদে নিয়ে আসার ব্যাপারে আমি বলবো যে এদেশের সব রাজনৈতিক দলের নেতাদের থেকে আমাদের এই রাজ্যের শাসক দলের নেত্রী সবচেয়ে বেশি সাম্প্রদায়িক। আপনি সেকুলার, তথাকথিত সেকুলার দলের একজন সুপ্রিমোকে বলছেন সাম্প্রদায়িক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন সাম্প্রদায়িক। আমি তথ্য দিয়ে বলছি, প্রমাণ করছি। ধরুন, এখানকার নেতারা তো বিজেপিকে গাল না দিয়ে একদিনও রাত্রে ঘুমোতে যায় না। তো গুজরাট তো সে বিজেপি শাসিত রাজ্য অনেক দিন থেকে, তো সেই গুজরাট রাজ্যে একজন মুসলমান IPS অফিসারকে তারা ডিজি করতে পেরেছে। আচ্ছা, মহারাষ্ট্র, মুম্বাই পুলিশে একজন মুসলমান IPS অফিসারকে তারা কমিশনার করতে পেরেছে এবং মুসলমানের অন্য দল যে ছিল ওখানে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রীও করতে পেরেছে। আসুন আমাদের আশেপাশে, আসামে একজন মুসলমান ব্যক্তিকে তারা মুখ্যমন্ত্রী করতে পেরেছে, বিহারে একজন মুসলমান ব্যক্তিকে তারা মুখ্যমন্ত্রী করতে পেরেছে, একজন মুসলমান অফিসারকে তারা হোম সেক্রেটারি করতে পেরেছে, পাশের রাজ্যে উত্তরপ্রদেশে একজন মুসলমান অফিসারকে তারা চিফ সেক্রেটারি করতে পেরেছে, ডিজিপিও করেছে, হ্যাঁ, চিফ সেক্রেটারিও করেছে। রাজস্থানে মুসলমানদের সংখ্যা খুব বেশি না, কিন্তু সেখানে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, একজন মুসলমান অফিসারকে চিফ সেক্রেটারিও করা হয়েছে। আমাদের এখানে অন্য দলদের কথা ছেড়ে দেন, যে নেত্রী মুসলমানদের উপকার না করে কোনো রাত্রে ঘুমোতে যান না, আপনি বলুন তো 14 বছর হয়েছে চিফ সেক্রেটারি কাউকে করার কথা ভাবা হয়েছে? কমিশনার হয়নি, হোম সেক্রেটারি কাউকে করা হয়েছে? আমি মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিলাম, রাজ্যের ডিজিপি কাউকে করা হয়েছে? কলকাতা পুলিশের কমিশনার কাউকে করা হয়েছে? উনি বলেন যে যোগ্য লোক পাওয়া যায় না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই রাজ্যের একজন অফিসার, এই রাজ্য থেকেই আমি কোনো রিজার্ভেশন না নিয়ে সরাসরি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে IPS হয়েছিলাম। কিন্তু আমাকে এই CPDG এসব কথা তো ছেড়ে দেন, ডিজিতে প্রমোশন আটকানোর জন্যে মাননীয়া সুপ্রিম কোর্টের রায় জাল করে, আমার বইয়ের লেখা জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং করেছে, যার জন্য মামলা আমাকে এখনও করতে হচ্ছে। আমার রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হয়েছে। মুসলমানদের এতটাই, এটাও কি সত্যি কথা নজরুল সাহেব যে সবচেয়ে বেশি
ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ক্যাজুয়ালিটি হয় কোনো ধরনের হিংসার জন্য, মানে পলিটিক্যাল ভায়োলেন্স বা ভায়োলেন্সে, সেটা পশ্চিমবঙ্গে হয়? পশ্চিমবঙ্গে আপনি 21 সালের ভোট পরবর্তী হিংসার ব্যাপারে আজকে একটা কোর্টে সিবিআই লোকরা ভর্ৎসিত হয়েছে, সেখানে দেখেছেন 21 সালের যখন বিরোধী দলের লোকেরা বলছিলেন যে ওইখানে অনেক হিংসা হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কি বলেছিলেন যে কোনো হিংসা হচ্ছে না। তারপরে হাইকোর্টে মামলা হয়, হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে একটা রিপোর্ট দিতে বলে, জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দেয় তার 13 পৃষ্ঠায় দেখুন, নিজে থেকে বলেনি তারা, ডিজিপি যে রিপোর্ট দিয়েছে তার থেকে যারা বলছে যে বড় অপরাধ, তার মধ্যে ভোট পরবর্তী 49 দিনে 29টা হত্যার ঘটনা ঘটেছে, 12টা বলাৎকার যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। অন্য অপরাধের কথা যদি বলেন আমি আমার কাছে সংখ্যা আছে, সব বলতে পারবো। অতএব এখানে হিংসাটা অনেক বেশি হয়। কিন্তু আপনি বলছেন যে মমতা ব্যানার্জি ভোট পাবে কিনা, আমি বলছি পাবে। কেন? এই কেন্দ্রের শাসক দলের লোকেরা মমতা ব্যানার্জি যাতে ভোট পায় তার ব্যবস্থা করছে। আমি একটা উদাহরণ দেখছি, এই কিছুদিন আগে একটা রাজ্যে আপনারা দেখেছেন বাংলা ভাষায় কথা বলছিল বলে কিছু লোককে বাংলাদেশি বলে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে রাজ্যের শাসক দল যখন দাবি করলেন, বিএসএফ ফ্ল্যাগ মিটিং করে সেই লোকগুলোকে বাংলাদেশ থেকে আবার এদেশে ফেরত আনলো। তো তাহলে কেন্দ্রের যারা শাসক দল আছে তারা কি মমতা ব্যানার্জিকে এই মুসলমানদের ভোট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন না? আমি তো মনে করি তাই। বেশ, একদম। আমি কামাল হোসেনের কাছে যাওয়ার আগে একবার নজরুল সাহেব যে কথাগুলো বললেন, কিন্তু তার অন্যদিকে স্রোতে ভেসে নতুন যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আমি জানি না এটা বিজেপির নতুন পলিটিক্যাল লাইন কিনা, কিন্তু তিনি বহুত্ববাদের কথা বলেছেন, যেগুলো সাধারণত বিজেপি নেতাদের মুখ থেকে বাংলায় শোনা যায় না বলে তৃণমূল কংগ্রেস বলে। তিনি বলেছেন এই বাংলা, সেই বাংলাতে পুজোর বিসর্জন এবং মহরমের মিছিল একই সাথে হবে, এবং এই বাংলাতে ছেলেমেয়েরা যাদের হাতে তলোয়ার ধরিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের, তাদের হাতে আবার কলম ফিরিয়ে দেবেন। একবার শুনি। বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। কামাল হোসেন সাহেব, নির্দিষ্টভাবে যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে এই বাংলাতে যে ছেলেমেয়েগুলো সত্যি যাদের হাতে পেন থাকার কথা ছিল, যাদেরকে আপনি পড়িয়ে আইএএস আইপিএস, বা আমি একটা সময় বিভিন্ন সিনেমাতে দেখেছি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েকে পড়াশোনা করিয়ে বিভিন্ন আপনাদের মতন যারা টিচাররা রয়েছেন তারা দেশের গর্ব, আইপিএস আইএএস বিভিন্ন সিভিল সার্ভিসে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এটা তো মানে যে কোনো দেশে, দেখুন একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে কোনো দেশ, সেই দেশ যদি সংখ্যালঘুদেরকে উৎখাত করে দেয় বা নিঃস্ব করে দেয়, সেই দেশ টিকতে পারে না। পাকিস্তান টেকেনি, আফগানিস্তান টেকেনি, বাংলাদেশ সেই পথেই অনুসরণ করছে। ভারতবর্ষ এটা করেনি কোনো দিন বলে ভারতবর্ষ মাথা তুলে দাঁড়িয়েছে এবং ভারতবর্ষ এই জায়গাটা তৈরি করতে পেরেছে। পশ্চিমবঙ্গ তার উল্টো দিকে যেন হাঁটছে। আমি আসামে দেখছি, আমি উত্তরপ্রদেশে দেখছি, গুজরাটে দেখছি, যেভাবে যেটা নজরুল সাহেব বলছিলেন, বাংলাতে কেন বলুন তো এই প্রবলেমটা? বাংলাতে সামান্য ছোট ছোট ঘটনাতে আমি যে ছবিগুলো বিভিন্ন সময় একদম গোল গোল করে দেখিয়েছি, করা উচিত নয়। 18-19 বছর বয়সী ছেলে যারা অ্যারেস্ট হচ্ছে ওয়াকফ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে, তাদের বয়স হয়তো তাদের 18-র নিচে বয়স, যাদের হাতে এই মুহূর্তে মোবাইল ফোন এবং পেন থাকার কথা, তাদের হাতে পেটো এবং তলোয়ার থাকছে। এটা খুব আনফর্চুনেট, খুব দুঃখজনক। কামাল সাহেব, এটা তো আমি প্রথম থেকেই বলে এসেছি যে সংখ্যালঘুরা কেন বুঝছে না। তারা এতদিন ভাইয়ে ভাইয়ে লড়াই করেছে, খুনোখুনি করেছে, এখন এই সংখ্যালঘুরাই এক মাসুম বাচ্চাকে, তামান্নাকেও বোম ছাড়তে বাধ্য করেছে, মানে করলই। তা এটা কার জন্যে করছে তারা কি একবার ভাবেনি যে যারা যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে মুসলিম,
তাদের সংসার চলছে না। সেখানে আমার একটা ছাত্র আছে, সে বলি তাদের সংসার চলছে না, কোনো এমএলএ কোনো লিডার তৃণমূলে তাদেরকে খাবার যোগান দিচ্ছে না। এটা কি সংখ্যালঘু সৎ বুদ্ধি সম্পন্ন মুক্তি? দয়া করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনাদের মধ্যে আসুক। আপনারা ভাববেন না মমতা ব্যানার্জি সমস্ত মুসলমানদের লিস্ট নিয়ে রেখেছে। এই মুসলমানরা হাজার হাজার মুসলমান জীবন বলিদান করেছে ভারতের স্বাধীনতার জন্যে। সুতরাং এই মুসলমানরা একবার যখন খেপে যাবে তখন কি বাংলা কি সমস্ত জায়গায় কিন্তু ওলটপালট করে দেবে। দেখুন সবচেয়ে খারাপ লাগে এই যে 235টা আনএডেড মাদ্রাসায়, সেখানে বাচ্চা গরিব ছেলে মেয়েদের তারা মিড ডে মিল পায় না। সেখানে মানে সার্কুলার দিয়েছে স্কুলগুলোতে যে আশেপাশে যেসব কুকুর আছে তাদেরকে খাওয়াতে হবে। কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়। প্রান্তিক গ্রামে মুসলিম ছেলেমেয়েরা খেতে পারে না, তাদের বিরুদ্ধে তাদের সম্বন্ধে কোনো কথা নেই। আপনি দেখুন, উনি বলেন যে আমি সংখ্যালঘুদের ভালোবাসি। পশ্চিমবঙ্গে 614টা মাদ্রাসা আছে, তার মধ্যে সিনিয়র মাদ্রাসা মানে যেখানে থিওলজি পড়ানো হয় 102টো, তার মধ্যে 90টি মাদ্রাসায় হেডমাস্টার অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট নেই। ঠিক না, কিন্তু এই কথাগুলো আপনি যখন বলছেন কামাল হোসেন সাহেব, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস না করে পারছি না। এগুলো বলার জন্য আপনাকে তো বলে দিতে পারে আপনি বিজেপি, কারণ একটা ধারণাই তৈরি হয়ে গেছে সংখ্যালঘু মানে মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, সংখ্যালঘুর যাবতীয় দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেন একটা জমিদারি রাজ কায়েম হয়ে গেছে। শুনুন, যারা এরকম যে মুসলিমরা এরকম সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মুসলিমরা করতে পারে, কামাল হোসেনের মতো শিক্ষিত প্রতিবাদী উদার মানসিকতার রাষ্ট্রকে ভালোবাসি আমি, সেই ধরনের মুসলমানরা কোনোদিন এরকম বলতে পারে না। আমি একেবারে সরাসরি ঠিক এই জায়গাতে শামসুর সাহেবের কাছে যেতে চাই। শামসুদ্দা, খুব নির্দিষ্টভাবে আপনারা আইএসএফ, কিছু মনে করবেন না, কিন্তু আইএসএফ হয়তো সংখ্যালঘু অন্তজ প্রান্তিক বহু মানুষের দল হতে পারত, কিন্তু এটা ঠিক যে সংখ্যালঘুদের এই মুহূর্তে একটা মনে হওয়া আছে যে তাদের কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আছেন তো, ঠিক আছে, লাঞ্ছনা বঞ্চনা যাবতীয় যা হোক না কেন, দিদি ওই 500 টাকা দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন, অ্যাটলিস্ট প্রোটেক্ট করে রাখছেন, ভাত দিচ্ছেন, 2 টাকার চাল দিচ্ছেন, মাঝে মধ্যে জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছেন, ভালো আছে। এই দৃষ্টিভঙ্গি থেকেই কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কনফিডেন্সটা আসছে, যেখানে তামান্নাদের ওই এমনি উড়িয়ে দেওয়া যায়, এমনি ধর্ষণ করা যায় বিভিন্ন অভয়াকে, এবং এমনি অনেক কিছু করে দেওয়া যায় যেগুলো আসলে সংখ্যালঘু বিরোধী, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স আছে জিতবো তো আমি? দেখুন, আপনার যে কথা, সেই কথার সঙ্গে সাধারণভাবে বাংলার সমস্ত মুসলমানরা একমত হবে, কিন্তু ভোট দেওয়ার সময় তারা অন্য কিছু ভাবতে পারে। আমি কারণটা আমার যেটা মানসিকভাবে মনে হয়েছে আমি সেটা বলছি আপনাদের। মুসলমান সমাজের মধ্যে, বিশেষ করে বাঙালি মুসলমান সমাজের মধ্যে দীর্ঘদিন একটা প্র্যাকটিস চালু করা হয়েছে বা করানো হয়েছে, সেটা যে মুসলিম সমাজের সবচেয়ে ভুল এটা, যে রাজনীতিতে আমরা নেই। একটা চালের দাম বাড়া সেটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত, ট্রেনের ভাড়া বাড়া রাজনৈতিক সিদ্ধান্ত। সমস্ত সিদ্ধান্ত যেখানে রাজনীতি, তাহলে সেখানে মুসলমান সমাজের মানুষ মনে করে যে রাজনীতিতে আমরা নেই, তাহলে রাজনীতিতে যদি আমরা না থাকি তাহলে ওই লেঠেল হয়ে থাকতে হবে। যদিও আপনি বললেন এই মাত্র যে দলটা মানে আইএসএফ যে দলটা, সেই দলটা হতে পারত মুসলমানদের বা দলিত অন্তজ ইত্যাদি সঙ্গে, আমরা চেষ্টাও চালাচ্ছি সেটা। এখন যেহেতু এই দলের মূল সমর্থনের যে ভিত্তি, সেই ভিত্তিটা এখনও পর্যন্ত সাধারণভাবে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে আছে, আমরা নির্দ্বিধায় বলি যে মুসলিম জাতিসত্তার যে বিষয়টা, আমরা সেই জাতিসত্তার বিষয়টা বারবার তুলে ধরব। এখন
মমতা ব্যানার্জি সহ অন্যদের একটা ভয় আছে, কিন্তু বিশেষ করে শাসক দল মমতা ব্যানার্জির একটা ভয় আছে। সেই ভয়টা হচ্ছে এতদিন পর্যন্ত আইএসএফ সম্পর্কে ভয় যেটা আছে, সেটা এতদিন পর্যন্ত এরা বিভিন্ন দলে খেলাধুলো করেছে, বিভিন্ন ক্লাবে খেলেছে, অন্যের ক্লাবে খেলেছে এবং সেই ক্লাবে গোল দিয়েছে, সেই ক্লাবের হয়ে মারামারি করেছে, সেই ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছে। এবার তারা কি ভাবতে শুরু করেছে আমরা জাতিসত্তার কথা বলছি, সেটাকে ধর্মীয় সম্প্রদায়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জাতিসত্তা এবং ধর্ম এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, এটা বুঝতে হবে। এটা যদি না বোঝা যায় তাহলে খুব মুশকিল, আর সেখানে গুলিয়ে দেওয়া হচ্ছে। তা মমতা ব্যানার্জি, সেই জন্য মমতা ব্যানার্জি সহ আমি অন্যান্য বিরোধীরাও অনেকে ভাবছেন যে তাহলে অন্যান্য বিরোধী তো নেই, এখন বাজারটা হয়ে গেছে, কিছু মনে করবেন না, একেবারে আড়াআড়ি ভাগ হয়ে গেছে। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কনফিডেন্সটাই আসছে একমাত্র কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি একটা সিকিউর 33% ভোট আছে। দেবাশিস আসছি আপনার কাছে। হ্যাঁ, না এইটা কিন্তু আমি মনে করি ভুল ভাবনা। 26-এর ইলেকশন দেখে নেবেন, যদিও কথাটা আমরা অনেক দিন ধরে বলছিলাম, এখন গত পরশু দিন সম্ভবত আপনাদের চ্যানেলে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে 26-এর নির্বাচন কোনো দলের হাতে নেই, এটা জনগণের হাতে আছে নির্বাচন। দেখুন, বামফ্রন্ট ওরকমই ভাবতো, বিশেষ করে সিপিআইএম পার্টি এরকমই ভাবতো যে সংখ্যালঘু মুসলমানদের, সংখ্যালঘুটা বলছি বটে, আমরা পার্টিকুলার মুসলমানদের কথাই বলা হচ্ছে, যে অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই, তারা আমাদের খোঁটায় বাঁধা আছে। কিন্তু সাচার কমিশনের রিপোর্টের পরে আমরা দেখলাম যে সংখ্যালঘুরা পাশা উল্টে দিয়েছে। কাজে মমতা ব্যানার্জি এই যে কনফিডেন্স, যদি এই মুহূর্তে ওর এই কনফিডেন্স থাকে ওনার যে সংখ্যালঘুদের যাওয়ার কোনো রাস্তা নেই, তাই সংখ্যালঘুরা আমাকেই ভোট দেবে, ওই 33% নিয়ে আমি ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে আমি মনে করি উনি ভুল করছেন। কারণ সংখ্যালঘুদের ভাববার জায়গা আছে। মাস্টারমশাই কামাল হোসেন সাহেব একদম সঠিক বলেছেন, আমি বলছি না অনেক কিছু করে ফেলবে, কিন্তু সংখ্যালঘু মুসলমানদের মধ্যে, বাঙালি সংখ্যালঘু মুসলমানদের মধ্যে এই জাতিসত্তার তেজ আছে, যে তেজ দিয়ে তারা ভারতবর্ষের স্বাধীনতায় বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। আর সেই তেজ তারা বামফ্রন্টের মতো একটা বটবৃক্ষকে ফেলে দিতেও পেরেছে, এবং এই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বটবৃক্ষ তৈরি করার স্বপ্ন উনি দেখছেন, সেই স্বপ্নটাকেও ভেঙে দিতে পারবে এই সংখ্যালঘুরা, এই দৃঢ় প্রত্যয় আমার রয়েছে। আর এ ব্যাপারে একদম কিন্তু এই একেবারে আমি তাদের কথা বলছি যাদেরকে খুব সহজে, যাদেরকে বিপথে চালিত করা যায়, একেবারে গরিব, একেবারে প্রান্তিক, সেই সমস্ত ধরে নিন পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, উত্তর 24 পরগনার পরিযায়ী শ্রমিক, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যা জিনিস বোঝাচ্ছেন, বা তাদের এই নেতারা যা জিনিস বোঝাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তো আসলে সেগুলো পার্কুলেট হচ্ছে সেই সমস্ত জায়গাতে। আমি দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, দেখুন, এই সাচার কমিটি নিয়ে অনেক কথা বললেন। আমার সাচার কমিটির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এইটা বলুন যে মানে বামফ্রন্ট বা অন্য আইএসএফও আসলে একটা অংশের ভোট হয়তো কাটবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফুল এই সংখ্যালঘুদের ভোট, সেই সংখ্যালঘুদের ভোটটা অলরেডি ভোটের আগে পেয়ে আছেন বলে এই কনফিডেন্সটা গ্রো করছে। একদম, আমি সেটা থেকে আসছি। আমি বলছি 2011 সালে এমএসডিপি অনুসারে তখন বামপন্থীরা ছিলেন। সারা দেশে অন্য রাজ্যগুলোর থেকে সব থেকে বেশি খরচ হয়েছিল 30% মুসলিমদের উপরে। 30.9% মুসলিম তখন ছিলেন, যার মধ্যে 25.6% হাতে চাষযোগ্য জমি ছিল। 2009-10 সালে 32.3% মুসলিম শিশু সাক্ষরতার দিকে এগিয়েছিলেন। এগুলো আমার তথ্য নয়, এমএসডিপির তথ্য। আজকে যখন মমতা ব্যানার্জি এই সাচার কমিটি, যেটা একটু আগে আমার আগের বক্তা খুব বলছিলেন সাচার কমিটি নিয়ে, এটা তো মমতা ব্যানার্জি মুসলিমদের এই জায়গা থেকে উস্কেছিলেন সাচার কমিটি রিপোর্ট দিয়ে, এবং উনি ক্ষমতায় এসেছিলেন, সেই ইতিহাসে যাচ্ছি না। এবার উনি যখন এলেন তখন উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা করব। আজকে অবধি যদি আমি খুব ভুল না হই 275-এর গণ্ডি বোধহয় পেরোনো যায়নি। না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো বলতেই পারে যে মাদ্রাসা কেন করবো, আমি তো স্কুল করে দিচ্ছি। এক মিনিট আসছি, আমি আরও কতগুলো তথ্য দিই। মালদাহে, তুমি একটু আগে বলছিলে, মালদাহে মুসলিমদের মধ্যে 2.16%-এর পাকা বাড়ি আছে। বীরভূমে 1.31%, উত্তর 24 পরগনায়, ভালো বলবেন কাশিমদা, আরও 6.58%, আর মুর্শিদাবাদে 27.74%। এটা হচ্ছে মুসলিমদের অবস্থা। সোশ্যাল নেটওয়ার্ক ফর অ্যাসিস্ট্যান্স টু পিপল, স্ন্যাপ, এই স্ন্যাপের রিপোর্ট অনুযায়ী
80% মুসলিম আজকের দিনে পশ্চিমবঙ্গে 5,000 টাকার তলায় ইনকাম করে, আর 15,000 টাকার উপর যাদের মাসিক হয় তাদের সংখ্যাটা হচ্ছে 3.8%। তার মানে এই যে মুসলিমরা যে গরু দুধ দেয় তার লাথি খেতে পারি, এই যে মমতা ব্যানার্জির বক্তব্য, সেটা আসলে সুপারফিশিয়াল। কারণ ভোট বড় বালাই, 13টা লোকসভা কেন্দ্রে প্রায় 32 থেকে 64% ভোট আছে মুসলিমদের, সংখ্যালঘুদের হাতে। 46টি বিধানসভা কেন্দ্রে 50%। এরকমভাবে যদি দেখা যায়, এই যে জায়গাটাই ভোটের জন্য মমতা ব্যানার্জিকে এটা করতে হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, যেটা রাইটলি আইডেন্টিফাইড বাই নজরুলদা বললেন, যে এই জিনিসটি যে বিভাজনের রাজনীতি, যে সংখ্যালঘু সংখ্যাগুরু, এর আগেও যারা সব বলছিলেন, এই রাজনীতির আমদানিটা করলো কে? সেই মমতা ব্যানার্জি। এবং আমি যদি এটা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেন তিনি সবচেয়ে ধর্মনিরপেক্ষ, সবচেয়ে লিবারেল দল। আমি তো ওনার সাম্প্রদায়িক, যে মমতা ব্যানার্জি সব থেকে বেশি সাম্প্রদায়িক, আমি সেই জায়গাতে আসছি। উনি একসময় বলেন বিধানসভায় দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী, আবার উনি হিজাব পরে নামাজ পড়েন, মানে দুটো তো কন্ট্রাডিক্টরি। কিন্তু আসলে এই ধর্মের রাজনীতিটা মমতা ব্যানার্জি নিয়ে এলেন কোন সময়? 2011 সালে, যে সময় উনি বিজেপির সরকারের, কেন্দ্র সরকারের বোধহয় ক্ষমতায় ছিলেন, সেই মন্ত্রিসভায় ছিলেন। আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করেন, মানে, এবং যদি খুব ভালো করে দেখা যায়, যেটা নজরুলদা বলছিলেন, কেন্দ্রীয় সরকার চায় যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেন সরে না যায়। কারণ মাথায় রাখতে হবে, আমি এটা অঙ্ক দিয়ে বোঝাই, A = যদি B হয় এবং B = যদি C হয়, তাহলে অটোমেটিক্যালি A = C হবে। মানে মমতা ব্যানার্জি যদি তোষণ করছেন মুসলিমদের এবং কেন্দ্রীয় সরকার যদি মমতা ব্যানার্জিকে তোষণ করেন, তাহলে আমি তার বাকি কোয়েশনটা বলছি না। এটাই আসল গল্প। এটা থেকে সরে গেলে কিন্তু হবে না, কারণ আজকের দিনে এই বিভাজনের রাজনীতি ছাড়া তুমি আমি যত আলোচনা করি না কেন, মানে সেটা পসিবল নয়, আপনি বলছেন হবে না। কারণ বিজেপি চায়, আমি এক মিনিট শেষ করছি, বিজেপি চায় যে বিজেপির মূল শত্রু যেটা বামপন্থীদের, তাদেরকে নির্মূল করে দিতে। কারণ আরএসএসের যে সংখ্যাটা স্কুলের বেড়েছে ছাড়িয়ে, মানে মাত্রা ছাড়িয়ে, সেটা কিন্তু সিপিএমের আমলে ছিল না, আজকে বেড়ে গেছে মমতার আমলে। আরএসএসের দুর্গা মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। একদম। কাজী মাসুম আক্তার খুব নির্দিষ্টভাবে আবার একদম গ্রাউন্ড লেভেলের মেন রুট কজে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদের কি সর্বনাশটা করেছেন? দেখুন, আমি গোটা দেশের নিরিখে বাংলাকে দেখতে চাইছি। নজরুল সাহেব যে কথাগুলো বলছিলেন, এম্পাওয়ারমেন্ট, মর্যাদা, যেটা সরকার ইচ্ছা করলেই দিতে পারত, দেয়নি। পশ্চিমবঙ্গ সেই জায়গাতে সবচেয়ে পিছিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে। এবং আমি বলবো মিডিয়াকে, ময়ূককে বলবো, এবং ধন্যবাদ জানাবো রিপাবলিক বাংলাকে। আজকে 7 জন আমরা এই প্যানেলিস্টে রয়েছে, 7 জন, তার মধ্যে ধর্মে মুসলমান 6 জন। এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো টিভি চ্যানেলে টক শোতে মনে হচ্ছে এই প্রথমই ঘটনা ঘটলো। এর আগে হয়তো আপনারা ঘটিয়েছেন, আমি জানি না, কিন্তু আপনারাই ঘটিয়েছেন। কারণ মুসলমানদের সুখ দুঃখ নিয়ে যখন টক শো হয়, আমি চ্যানেলগুলোতে ছোটোবেলাতে দেখে আসছি, সেখানে কোনো মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। আমি দেখেছি এগুলো, আমার বুকে যন্ত্রণা হয়েছে যে ভিডিও এক্সপ্লয়েট করছে, ভিডিও মুসলমানদের প্রকৃত মুখকে মুখ হিসাবে দেখাতে চায় না। এইটা হলো কেন? সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী। এটা হলো কেন প্রশ্ন রাখতে পারে। হ্যাঁ, এটার ঐতিহাসিক কারণ আছে। কারণ এই বাংলা যে মুসলমানরা ক্রিম অংশ, তারা বাংলাদেশে চলে গেছে একটা অংশ। দলিত অংশের যারা কনভার্টেড মুসলিম, তাদের একটা বড় অংশ এই বাংলায় বাস করে, তাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল। এটা একটা ঐতিহাসিক কারণ। আর একটা কারণ হচ্ছে, কোনো সমাজকে এগোতে গেলে সেই সমাজের যোগ্য নেতা লাগে, যোগ্য মুখ লাগে। আপনি যদি কেরালার দিকে তাকান, দেখবেন সেই সমাজের, মুসলমান সমাজের মুখ কিছু শিক্ষিত লোক আছে, এগিয়ে থাকা লোক আছে। আপনি গুজরাটের দিকে তাকান, আপনি রাজস্থানের দিকে তাকান, আপনি এমনকি উত্তরপ্রদেশের দিকে তাকান। পশ্চিমবঙ্গে মুসলমান সমাজের মুখ একদিকে, গুন্ডা, মস্তান, মাফিয়া। খোঁজ নিয়ে দেখুন নেতামন্ত্রীগুলোকে, এরা কেউ গুন্ডা, কেউ মস্তান, কেউ মাফিয়া, কেউ তোলা আদায়কারী, কেউ খুনকারী, কেউ অন্যান্য নোংরা কোনো আচরণে যুক্ত। অন্যদিকে আমি শ্রমিক ভট্টাচার্য সাহেবকে বলবো, এই তোমাদের রিপাবলিক বাংলার মাধ্যমে অসম্ভব অত্যন্ত দরকারি কিছু কথা উনি বলেছেন, যে কথা বিগত 25 বছর ধরে এই যে মারে মুসলমান মরে মুসলমান, এই শব্দবন্ধটা তৈরি করেছিলাম আমি একসময়, বলতে ভাল লাগছে। কিন্তু যে কথা বলেছে যে বোমা নয় হাতে বই থাকবে, বলেছে না? বলেছে তরবারি নয় হাতে পেন থাকবে। এই পেন, বোমা, তরবারি আনার জন্য যেটা লাগে, তার জন্যই তো লড়াই ছিল একসময় আমাদের। রক্তাক্ত হয়েছিলাম, পাশে দাঁড়ায়নি কেউ, পাশে কেউ দাঁড়ায়নি। আমার প্রশ্ন হচ্ছে,
এম্পাওয়ারমেন্ট, মর্যাদা। দুধেল গাই, রসালো আম, কদিরাঘাটে ইমাম পরিষদের একটা নেতা বলছে ছেঁড়াচটি, মমতার ছেঁড়াচটি, ছেঁড়াচটি বলে তিনি গর্বিত। মমতা তো আমাদেরকে তবু ছেঁড়াচটি করে রেখেছে, এটা তার পাওয়া দাম। এটা কিন্তু শ্রমিকদা বলছেন না, এই যে হিন্দুত্ববাদী থেকে ধীরে ধীরে সরে যাওয়া, এটা কিন্তু ওই যুদ্ধ নয় শান্তি চাই থেকেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শুরু করেছে। সেটাকেই রাজনৈতিক জন্য যাইটা এটা তৃণমূলকেই ফলো করছে। বক্তব্য শ্রমিক সাহেবের কাছে, কারণ উনি বুঝতে পারছেন 70% ভোট হবে না, চলে গেছে 70% ভোট হবে না, ওনাকে মুসলিম ভোট চাই। বামেদের সময়ে মুসলমানদের চাকরি ছিল 2.1%, ভালো করে শুনুন। বামেদের সময়ে মুসলমানদের সরকারি চাকরি ছিল 2.1%, যে চাকরিতে পরীক্ষা দিতে হয় না, 8 লেভেলের চাকরি তাতেও, এবং যে পরীক্ষা যে চাকরিতে কোনো লেখাপড়া লাগে না, টিপসই লাগে, সেখানেও মুসলমানদের পার্সেন্টেজ ছিল 2%। মুসলমানদের কি বুড়ো আঙুল নেই টিপসই তোমার? তখনও ছিল 2%। ইচ্ছা করে না, রিপোর্ট অনুযায়ী 30.3% লোক শিক্ষিত, মুর্শিদাবাদ সবচেয়ে পিছিয়ে পড়া জেলা বাম আমলে। শোনেন, এমএসডিপিটা হচ্ছে বাম আমলে। বাম আমলে আপনি উত্তর দিচ্ছেন, বলুন। বাম আমলে মাদ্রাসায় 10% ছাত্র পড়ে, বাকি 90% ছাত্র পড়ে সাধারণ স্কুলে। সেই সাধারণ স্কুল কলেজের সংখ্যা প্রতি লাখ জনসংখ্যা পিছু সবচেয়ে পিছিয়ে কোথায়? পশ্চিমবঙ্গে অ্যাভারেজ অনুযায়ী সবচেয়ে পিছিয়ে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 3টি মুসলিম প্রধান জায়গা। আপনি কোন আমলে শিক্ষক? আপনি কোন আমলে শিক্ষক? আপনি কোন আমলে শিক্ষক? আপনি পেরেছেন? আপনি হেডমাস্টার হয়েছিলেন? একদম আমি দুজনকে থামাচ্ছি। একদম না আমি কাশেম আলী এখনো বলিনি। দেবাশিস বাবু বলেন আপনি বাম আমলের, তাহলে কি বাম ফ্রন্টে দয়ায় চাকরি পেয়েছিলেন? না আমি বলছি আপনি ঘুরিয়ে দিচ্ছেন কথা। না, আপনি কথা ঘোরাচ্ছেন। আপনি কি কথা ঘোরাচ্ছেন? আমি বলতে চাইছি উনি সংখ্যালঘুদের দয়া করেছেন আপনারা। না একদম না, এই সংখ্যাগুরু কনসেপ্টটাই ছিল না। আপনারা তৈরি করছেন বিজেপির সঙ্গে আমি এবার কাশেম আলীর সঙ্গে মিলে তৈরি করছি, একদম মিলে তৈরি করছেন। আপনারা একেবারে তৈরি করছেন। আজকে কেন নওশাদ অভিষেকের বিরুদ্ধে দাঁড়াইনি? কেন নওশাদ অভিষেকের বিরুদ্ধে দাঁড়াইনি? উত্তর দিতে পারবেন? আচ্ছা হয়ে গেছে। দেবাশিস আমার সময় নেই। আচ্ছা আমার একেবারে কেন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ? একদম ঠিক বলেছেন। ওনার উপর অ্যাটাক করেছিল তো, ওনার উপর অ্যাটাক করেছিল। বাজে কথা মানে একদম আমি দুজনকে থামাচ্ছি। বেশ, আমি দুজনকে থামাচ্ছি। কাশেম আলী অনেকটা শুনলেন, সবকিছু বুঝলেন, কিন্তু বিজেপির রোড ম্যাপটা কি? হ্যাঁ, এটা তো বারবার বিজেপি নেতারা বলে যে এত এই যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে এত প্রকল্প, আর এগুলো কি শুধুমাত্র হিন্দুদের জন্য নাকি? সেগুলোর সুবিধা মুসলিমরা পাচ্ছে না? এই যে এত ধরনের যে কথা বলা হয়, এত রাজ্যে বিজেপি আছে, সেই বিজেপি রাজ্যগুলোতে কি মুসলিমরা কেউ আর বাড়িতে থাকে না? সবাই ভারত ছেড়ে চলে গেছে। ভয়ে ধরানো হচ্ছে বিজেপিকে নিয়ে, জুজু দেখানো হচ্ছে। কাশেম আলী, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো যে নজরুল সাহেব, কাজী মাসুম আক্তার সাহেব, কামাল্লা, শামসুল্লাহ আর দেবাশিসদা একটা মেগা ডিবেট। কোনো মিনমিনে মিডিয়া বা কোনো চ্যানেল মুসলমানদের কথা বলে না। যে কথা দেবাশিসদা কুসুম টুসুম বলছিল ওটা প্রসঙ্গক্রমে। মোথাবাড়িতে হরগোবিন্দ দাস আর খুন হয়েছে আপনাদের সিপিএমের কর্মী। আপনারা আন্দোলন করতে পারেননি, আপনারা হচ্ছে দালাল পার্টি এবং ওই তৃণমূলের স্টেপনি। তৃণমূল যেখানে হারবে সেখানে আপনারা তাদেরকে স্টেপনি হিসেবে করবেন। নজরুল সাহেব যে কথা বলছিলেন, নজরুল সাহেবের প্রসঙ্গক্রমে বলি যে রক্তে ডুবেছে হাঁটছে নিষ্ঠুরে সময়। মিড ডে মিলে 235টি মাদ্রাসায় 40,000 ছাত্র পায় না ভাত। তারাও মুসলমান। আসলে মমতা ব্যানার্জি হিজাব পরেছেন আর নামাজ পড়ার অভিনয় করেছেন। সারাদিন হান্ডে পিণ্ডে খেয়ে সন্ধ্যাবেলায় দাওয়াতে ইসলামের যিনি নায়ক ফিরাদ হাকিম ববিকে পাশে নিয়ে দুহাত তুলে আল্লাহ, ঈশ্বর, ভগবানের কাছে হাত তুলে প্রার্থনা করেছে। আর আমাদের কিছু গ্রাম্য যারা একদম প্রান্তিক মানুষজন আছেন, দাড়ি টুপি লম্বা জামা পরিহিত, যারা অশিক্ষিত, অনাহারে থাকে, তারা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই আমাদের মাসিয়া, আমাদের আপনজন, এর মতো আপনজন আর কেউ নেই। কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি। স্যার যেটা বললেন, নজরুল সাহেব যেটা বললেন যে এ রাজ্যের মুসলমানদের অবস্থা কি। এ রাজ্যের মুসলমানদের অবস্থা, গুজরাটে 8.2% মুসলমান বসবাস করে। সেখানে সরকারি চাকরিতে এবং এতে সমস্ত দিক দিয়ে সব থেকে বেশি যদি সুযোগ সুবিধা পেয়ে থাকেন 5.2% মানুষ সেখানে সরকারিভাবে মুসলিমরা চাকরি করেন। এই রাজ্যে আমরা 34% মুসলমান বসবাস করি। আমাদের হজের কোটা পাই প্রত্যেক বছর স্যার
12,000, কাজী সাহেব আপনিও শুনবেন, 12,000 হজের কোটা পাই, যে সরকারিভাবে এখান থেকে 12,000 ওই হজ হাউস থেকে নথিভুক্ত হয়ে মক্কা শরীফের উদ্দেশ্যে হজে যাবেন। কিন্তু আমরা 12,000 লোক প্রত্যেক বছর পাঠাতে পারি না, 7 থেকে 6,000। আর গুজরাটে 8.2% যেখানে মুসলমান থাকে সেখানে হজের সংখ্যা 16 থেকে 17,000 মানুষ হজ যাত্রা করেন। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে গুজরাট অনেক এগিয়ে, অনেক শক্তিশালী। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2011 ক্ষমতায় আসার পূর্বে সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন হবে। আজকের বলুন তো সাচার কমিটির রিপোর্ট কোথায় বাস্তবায়ন হয়েছে? বরং ওয়াকফ সম্পত্তি, আজকে মুসলমানদের সেই হকের সম্পত্তি আজকে তৃণমূলের কংগ্রেসের নেতারা দখল করে রেখেছে এবং তারা সেই ভোগ দখল করে খাচ্ছে। এবং একজন রাজ্যের মন্ত্রী সেখানে 5 বিঘা জমি দখল করে সেখানে মার্বেল হাউসও করে রেখেছে। রাজ্যের তৃণমূলের কাউন্সিলর তিনি দখল করে বহুতল হোটেল বাড়ি তৈরি করে রেখেছেন। আসলে মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা ভেবেছেন যে এরা শুধু রান্নার সময় এদেরকে ব্যবহার করা হবে, রান্নার পর্বটা মিটে গেলে এদেরকে ছুঁড়ে ফেলা হবে। অতএব নির্বাচন যখন আসবে ময়ূকদা, বোম মারবে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। বকটুইতে পুড়িয়ে মারা হবে মুসলমান। আর নিষ্পাপ শিশু 9 বছরের এই দেবাশিস দাদের দলেরই একজন সন্তান, মানে আমার ভারত মায়ের সন্তান, ঠিক আছে, স্বাভাবিকভাবেই 9 বছরের ছোট্ট শিশু তামান্না, সে তো কোনো অপরাধ করেনি, সে আগামী পৃথিবীর কাছে নতুন কিছু দিক নির্ণয় করবে, তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সেই 9 বছরের ছোট্ট শিশু তামান্নাকে সকেট বোমার সামনে উড়ে যেতে হয়। ভারতীয় বলতে দিন পাশেই বসে আছে কাজী মাসুম আক্তার। জাতীয় সঙ্গীতকে রক্ষা করার জন্য রক্তাক্ত হয়েছিল। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তো মুসলমানদের পাশে এসে দাঁড়ায়নি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবছেন যে এই 2026-এ আবার ক্ষমতায় আসবেন ওই জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার করে, আচ্ছা সরকারের কি কাজ বলুন তো? আমার আপনার ট্যাক্সের পয়সায়, আমার আপনার কষ্টের পয়সায় 400 কোটি টাকা খরচ করে কালচারাল সেন্টার মন্দির বানাবে। কালকে যদি আব্বাস সিদ্দিকী বা শামসুদ্দৌলা ভাই বা কাজী মাসুম আক্তার বা কামাল সাহেব, নজরুল সাহেবরা বলে যে ওখানে মুসলমানরাও তো অনেক সময় বেড়াতে যায়, ঘুরতে যায় পর্যটক হিসাবে, তাহলে তাদের জন্য একটা মসজিদ করে দিতে হবে। সরকারের কি কাজ মন্দির মসজিদ তৈরি করা? সরকারের কি কাজ মন্দিরের প্রসাদ বিলি করা? সরকারের কি কাজ মসজিদের সিন্নি বিলি করা? আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে দুধেল গাইরা আমাদের দুধ দেবে, আমরা যা কিছু করব সব কিছু মেনে নেবে। কিন্তু 26-এর নির্বাচন ভয়ঙ্কর নির্বাচন, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, সবাই কিন্তু মুহূর্তের মধ্যে খবর পাচ্ছে কোথায় কি হচ্ছে। মুহূর্তের মধ্যে এটাও খবর পাচ্ছে যে আমাদের একেবারে সময় শেষ হয়ে গেছে, একদম একেবারে সময় শেষ হয়ে গেছে। কিন্তু আবারও বলছি, আজকের এই মেগা ডিবেট, গোটা বাংলার সবচেয়ে বড় এই ডিবেট একটাই কারণে, এবং এখান থেকে যাওয়ার আগে একটাই কথা আমি বলে দিতে চাই। হ্যাঁ, এখানে যারা উপস্থিত ছিলেন তারা ভারতীয়, গর্বের সাথে তারা বাংলার ভূমিপুত্র বলে নিজেদের পরিচয় দেন। এদের মধ্যে থেকে কেউ রোহিঙ্গা নয়। আমাদের লড়াই এখনও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই রোহিঙ্গাদের বিরুদ্ধে। এই লড়াইতে সবাই মিলে আছি, কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা বাংলার এই সংখ্যালঘুরা, যাদের জন্য লড়াইটা করতে হবে। কারণ তাদের অনেকে ধর্মীয় মাসে ভালো করে খেতে পর্যন্ত পারেন না। তাহলে ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।